হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। আমাদের পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউপি কেপি এর স্পেশাল ক্লাসে তোমাদের আরেকবার সকলকে স্বাগত। ঠিক আছে, আজকে দেখো আমাদের ক্লাস 4। তো আজকের প্রশ্ন আমার রয়েছে, আমাদের নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে গোলগি বস্তু দেখা যায় না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটিতে গোলগি বস্তু দেখা যায় না? সঠিক উত্তর অপশন এ, ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালের মধ্যে কিন্তু গোলগি বস্তু দেখা যায় না। ঠিক আছে, মনে রাখবে। তোমাদেরকে এখানে বলে দিই, দেখো সাইটোপ্লাজমে অবস্থিত কতগুলো ঘন সন্নিবিষ্ট চৌড়া সিস্টারনি থলির মতো ভ্যাকুয়েল এবং ক্ষুদ্র ভেসিকল এর সম্বন্ধে জটিল অঙ্গাণু গোলগি বস্তু বা গোলগি বটু কিন্তু গঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে গোলগি বস্তু কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে ক্যামিলো গোলগি। 1898 সালে তিনি কিন্তু পেঁচা ও বিড়ালের মস্তিষ্কের কোষে প্রথম গোলগি বস্তু আবিষ্কার করেন। ঠিক আছে, তো মনে রাখবে ক্যামিলো গোলগি প্রথম কিন্তু গোলগি বস্তু আবিষ্কার করেন। গোলগি বস্তুকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। কোষের প্যাকেজিং কেন্দ্র হচ্ছে আমাদের গোলগি বস্তু। এন্ড গোলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। মেনলি এটা কিন্তু আমাদের প্রাণী কোষের একটা অঙ্গ গোলগি বস্তু, বাট কিন্তু উদ্ভিদ কোষও এটা আমাদের পাওয়া যায়। ঠিক আছে, অ্যান্ড একে কোষের ট্রাফিক পুলিশও বলা হয়। মনে রাখবে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কিন্তু আমাদের গোলগি বস্তুকে। অ্যান্ড গোলগি বস্তুর কিছু ইম্পর্টেন্ট কাজ দেখে নাও এখানে। মনে রাখবে আমাদের এটি কোষের ক্ষরণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এনজাইম ও হরমোন নিঃসরণে সহায়তা করে। লিপিড সংশ্লেষণ ও প্রোটিন ক্ষরণে কিন্তু এটা জড়িত। অ্যান্ড এরা লাইসোজোম তৈরি করতে পারে। ঠিক আছে, গোলগি বডি লাইসোজোম তৈরি করতে পারে। এরা শুক্রাণু গঠনে সহায়তা করে। অ্যান্ড মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে কিন্তু উদ্বুদ্ধ করে। মনে রাখবে, ঠিক আছে। তো কাজগুলো তোমাদের ডাব্লিউপি কেপিতে কিন্তু আসবে না। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে এখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে গোলগি বস্তু আমাদের কিন্তু আরবিসিতে কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, আমাদের মানবদেহের দেখো ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালে পাওয়া যায় না, এবং মানবদেহের কিন্তু আরবিসি কোষে কিন্তু আমাদের গোলগি বস্তু কিন্তু পাওয়া যায় না। ঠিক আছে, মনে রাখবে প্রাণীদেহের। দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন রয়েছে, কিতাব উল হিন্দ বইটি কার লেখা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এক্সামে বারবার এসেছে। কিতাব উল হিন্দ বইটি কার লেখা? সঠিক উত্তর আল বিরুনি লিখেছেন কিতাব উল হিন্দ। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই আল বিরুনি কিন্তু আমাদের মোহাম্মদ গজনির সময় ভারতে এসেছিলেন। ঠিক আছে, অ্যান্ড কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ এটা কিন্তু আল বিরুনি লিখেছেন, এবং এটাতে তিনি কি লিখেছেন, এটা ভারতের সামরিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক কিন্তু অবস্থা কিন্তু এটাতে তিনি বর্ণনা করেছেন। ঠিক আছে, আল বিরুনি বা এটাকে কিন্তু কিতাবুল হিন্দ বা এটাকে ভারতের ইতিহাস বলেও কিন্তু জানা হয় এই বইটার বাংলা ট্রান্সলেট। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার কে উপস্থাপন করেন? জাতীয় আয়ের বিষয়টি প্রথমবার কে উপস্থাপন করেন? মনে রাখবে দাদাভাই নৌরোজি প্রথম কিন্তু আমাদের ভারতের জাতীয় আয় পরিমাপ করেন। ঠিক আছে, মনে রাখবে। দেখো দাদাভাই নৌরোজি রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মনে রাখবে দাদাভাই নৌরোজি তিনি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামেও পরিচিত। তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস, ইউরোপের জোরাস্ট্রিয়ান ট্রাস্ট ফান্ড, ন্যাশনাল কংগ্রেস, লন্ডন ইন্ডিয়ান সোসাইটির সহ প্রতিষ্ঠাতা ছিলেন। অ্যান্ড প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া শিরোনামে বইটি কিন্তু তার লেখা, খুব গুরুত্বপূর্ণ। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছেন আমাদের দাদাভাই নৌরোজি, এবং এটা প্রকাশ হয় 1901 সালে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড মানে যে বছর থেকে আমাদের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। ঠিক আছে, অ্যান্ড দেখো আমাদের ব্রিটিশ রাজ্যসভার প্রথম ভারতীয় সদস্য তিনি। মনে রাখবে ব্রিটিশ রাজ্যসভায় প্রথম ভারতীয় সদস্য হচ্ছে আমাদের দাদাভাই নৌরোজি। ড্রেন অফ ওয়েলথ তত্ত্বটি কিন্তু তারই কিন্তু উপস্থাপিত করেছিলেন তিনি। ঠিক আছে, অ্যান্ড দাদাভাই নৌরোজি সর্বপ্রথম ভারতীয় জাতীয় আয় নির্ধারণ করেছিলেন। নৌরোজি 3বার কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। সেটা হচ্ছে 1886 সালে মানে আমাদের দ্বিতীয় অধিবেশনে, অ্যান্ড 1893 সালে, অ্যান্ড 1906 সালের কলকাতা অধিবেশনে। ঠিক আছে, অ্যান্ড এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার মনে রাখবে, স্বরাজ শব্দটি প্রথম কিন্তু তিনিই কিন্তু ব্যবহার করেছিলেন। স্বরাজ মানে স্বশাসন, এই শব্দটি প্রথম কিন্তু ব্যবহার করেছিলেন দাদাভাই নৌরোজি, যিনি 1906 সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। বাট পূর্ণ স্বরাজ কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? তো মনে রাখবে পূর্ণ স্বরাজ কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আমাদের জওহরলাল নেহরু। ঠিক আছে, 1929 সালের কিন্তু লাহোর অধিবেশনে। মনে রাখবে। নেক্সট দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন পার্টি বা সংস্থা ডক্টর বি.আর. আম্বেদকর প্রতিষ্ঠা করেননি? নিম্নলিখিত কোন পার্টিটি ডক্টর বি.আর. আম্বেদকর প্রতিষ্ঠিত করেননি? সেটা হচ্ছে দলিত মুক্তি মোর্চা, এটা ডক্টর বি.আর. আম্বেদকর প্রতিষ্ঠিত করেননি। দেখো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ভারতের কোন স্থান হলো জীব বৈচিত্র্য হটস্পট? নিম্নলিখিত ভারতের কোন স্থান জীব বৈচিত্র্য হটস্পট?
মনে রাখবে আমাদের অপশন বি পশ্চিমঘাট পর্বত হলো আমাদের জীব বৈচিত্র্য হটস্পট, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই ভারতের কিন্তু সর্বমোট কিন্তু আমাদের 4টি মেজর হটস্পট রয়েছে। সেগুলো রয়েছে দেখো, দ্য হিমালয়ান হটস্পট, এটা হিমালয়ান হটস্পট। অ্যান্ড ইন্দো বর্মা রিজন, এটা ইন্দো বর্মা রিজন, ঠিক আছে। অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, এটা রয়েছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, যেটাকে আমরা পশ্চিমঘাট পর্বত আমরা বলি জানি। অ্যান্ড আরেকটা রয়েছে আমাদের সুন্দাল্যান্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরোটা আমাদের কিন্তু সুন্দাল্যান্ড, ঠিক আছে। তো মনে রাখবে বর্তমানে কিন্তু আমাদের 36টি স্বীকৃত জীব বৈচিত্র্য হটস্পট রয়েছে। আমাদের ওয়ার্ল্ডে বর্তমানে 36টি হটস্পট রয়েছে, যার মধ্যে ভারতে রয়েছে 4টি। অ্যান্ড জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন, মনে রাখবে, ওয়াল্টার জি রোজেন প্রথম জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন, বা বায়োডাইভার্সিটি, ঠিক আছে। অ্যান্ড হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তিনি হচ্ছেন নরম্যান মায়ার্স, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ, এটা এক্সামে আসে যে হটস্পট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তিনি হচ্ছেন নরম্যান মায়ার্স, ঠিক আছে। অ্যান্ড বিশ্ব জীব বৈচিত্র্য দিবস বা ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে আমরা পালন করি 22শে মে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলেছে যে আই ডু হোয়াট আই ডু অর রিফর্ম রেটোরিক অ্যান্ড রিজলভ বইটি কার লেখা? আই ডু হোয়াট আই ডু বইটি কার লেখা? মনে রাখবে বইটি লেখা আমাদের অপশন ডি রঘুরাম রাজনের লেখা আই ডু হোয়াট আই ডু। দেখো 7 নম্বর প্রশ্ন রয়েছে ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত? ফ্রন্টিয়ার গান্ধী নামে কে পরিচিত? মনে রাখবে ফ্রন্টিয়ার গান্ধী নামে কিন্তু আমাদের অপশন বি খান আব্দুল গফ্ফর খান ফ্রন্টিয়ার গান্ধী নামে পরিচিত, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ এক্সাম আসে এটা। তো মনে রাখবে আব্দুল গফ্ফর খান বাচা খান বা বাদশাহ খান নামেও কিন্তু পরিচিত ছিলেন, ঠিক আছে। তার নিকনেম ছিল বাচা খান বা বাদশাহ খান। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে খুদাই খিদমতগার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিলেন আমাদের বাদশাহ খান বা আব্দুল গফ্ফর খান। মহাত্মা গান্ধীর সাথে তার অনুরূপ মর্যাদস এবং ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণে খানকে সারহাদি গান্ধী বা দ্য ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী ডাকনাম দেওয়া হয়েছিল। অ্যান্ড খান আব্দুল গফ্ফর খান হলেন প্রথম অভারতীয় যিনি ভারতরত্ন পান। তিনি হচ্ছেন আমাদের খান আব্দুল গফ্ফর খান। তিনি 1927 সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে, মনে রাখবে। দেখো এখানে এসএসসি জিডিতে একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল যে খান আব্দুল গফ্ফর খান কোথাকার পশতুন নেতা ছিলেন? তো মনে রাখবে তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এর পশতুন নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান, ঠিক আছে। নেক্সট, বাংলা ভাগের প্রস্তাব কে রদ করেন? বাংলা ভাগের প্রস্তাব কে রদ করেন মানে বঙ্গভঙ্গ কে রদ করেন? মনে রাখবে লর্ড হার্ডিঞ্জ আমাদের বাংলা ভাগের প্রস্তাব রদ করেছিলেন, ঠিক আছে। বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড ভারতের তৎকালীন বড়লাট লর্ড কার্জন দ্বারা 19 জুলাই 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয়েছিল। তো লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন 19 জুলাই 1905 সালে, মানে বঙ্গভঙ্গ কার্যকর হয় মনে রাখবে 1905 সালের 16ই কিন্তু অক্টোবর, ঠিক আছে। অ্যান্ড 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন, ঠিক আছে। তো 1905 সালেই কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, ঠিক আছে। অ্যান্ড প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয়। এটা এক্সামে কিন্তু তোমাদের কিছু কিছু এক্সামে আসে যে রাখি বন্ধন উৎসব কখন পালিত হয়। তো মনে রাখবে এটা তোমাদের অপশানে থাকবে যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে, ঠিক আছে। তো শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের রাখি বন্ধন উৎসব কিন্তু পালিত হয়। অ্যান্ড দ্বিতীয়বার বঙ্গভঙ্গ হয় মনে রাখবে 1947 সালে। এর ফলে পূর্ববঙ্গ পাকিস্তানে এবং পশ্চিমবঙ্গ ভারতে যুক্ত হয়। এই পূর্ববঙ্গই পরবর্তীকালে পাকিস্তানের কাছ থেকে রক্তক্ষয়ী বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে 1971 সালে স্বাধীনতা লাভ করে, ঠিক আছে। তো মনে রাখবে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট, একটি পদার্থের আইসোটোপ বলতে কি বোঝায়? একটি পদার্থের আইসোটোপ বলতে কি বোঝায়? মনে রাখবে একটি পদার্থের আইসোটোপ বলতে বোঝায় পদার্থটির পরমাণুগুলির ভর সংখ্যা বিভিন্ন, ঠিক আছে, মানে ভর সংখ্যাগুলি তাহলে আলাদা। আইসোটোপ বলতে বোঝায় তাদের ভর সংখ্যাগুলি আলাদা, ঠিক আছে, মানে তাদের প্রোটন সংখ্যাগুলি সেম, তাদের প্রোটন সংখ্যাগুলি কিন্তু একই, বাট তাদের ভর সংখ্যা মানে নিউট্রন সংখ্যা কিন্তু তাদের আলাদা, ঠিক আছে। আইসোটোপ বলতে বোঝায় প্রোটন সংখ্যা একই বা নিউট্রন সংখ্যা আলাদা, ঠিক আছে, এবং নিউট্রন সংখ্যা আলাদা থাকলেই কিন্তু আমাদের ভর সংখ্যা আলাদা হবে, ঠিক আছে। তো আইসোটোপ বলতে বোঝায় পদার্থের পরমাণুগুলি ভর সংখ্যা বিভিন্ন, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমাদের দেখো হাইড্রোজেনের যেমন 3টি আইসোটোপ রয়েছে 1H1 1H2 1H3, ঠিক আছে। অ্যান্ড কার্বনের কিন্তু ন্যাচারালি 3টি আইসোটোপ দেখতে পাওয়া যায়, যেমন কার্বন 12, ঠিক আছে, C13 এবং C14, ঠিক আছে, মনে রাখবে C12 C13 C14 এটা কার্বনের 3টি ন্যাচারাল কিন্তু আইসোটোপ, ঠিক আছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয়দের দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট মহাকাশযানের নাম কি? ভারতীয়দের দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট মহাকাশযানের নাম হচ্ছে আমাদের স্পাইস, মনে রাখবে স্পাইস হচ্ছে ভারতীয়দের দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট মহাকাশযানের নাম। দেখো নেক্সট প্রশ্ন,
সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোচ্চ আগ্নেয়গিরি শৃঙ্গ জয়ী সর্বকনিষ্ঠ পর্বতারোহী বাঙালি হিসেবে কাকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্বীকৃতি দেওয়া হলো? তিনি হচ্ছেন আমাদের সত্যরূপ সিদ্ধান্ত। দেখো নেক্সট, আর্কওয়ার্ক কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? আর্কওয়ার্ক কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? মনে রাখবে রেল, এটা রেলের সাথে জড়িত, তো রেলের উদ্দেশ্যে কিন্তু আমাদের আর্কওয়ার্ক কমিশন গঠিত হয়। নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? নন্দবংশের শক্তিকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কোথায়? সেটা হচ্ছে মগধই। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, নন্দবংশের তিনি ধননন্দকে কিন্তু পরাজিত করেছিলেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য কার সহায়তায়? কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্যের সহায়তায়। ঠিক আছে, অ্যান্ড চাণক্য বা বিষ্ণুগুপ্তর এখানে অর্থশাস্ত্র মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমাদের এই কিন্তু ইজি প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, ডাব্লিউপি কেপিতে তোমাদের যদি 100% প্রশ্ন থাকে ক্লাসশিপে, তো মনে রাখবে তোমাদের 50 থেকে 60% তোমাদের একেবারে ইজি প্রশ্ন আসবে, যেমন অর্থশাস্ত্রকে দেখেন, মেগাস্তিনিসের লেখা বই কি। ঠিক আছে, অ্যান্ড তোমাদের বলে দিই 30% প্রশ্ন আসবে মডারেট লেভেলের প্রশ্ন, মডারেট লেভেলের একটু ঘুরিয়ে দেবে, অ্যান্ড 10% কিন্তু তোমাদের পুরো আনকমন প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই 60% এবং 30% প্রশ্ন তোমাদেরকে কিন্তু পারতেই হবে। ঠিক আছে, দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন রয়েছে, চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত? চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত? মনে রাখবে কর সংস্কারের জন্য চেলিয়া কমিটি গঠিত। বুদ্ধ চরিত্রের রচয়িতা কে? মনে রাখবে অশ্বঘোষ বুদ্ধ চরিত্রের রচয়িতা। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে মনে রাখবে গ্রামিণী বলা হতো। ঠিক আছে, অ্যান্ড দেখে নাও আমাদের আর্যদের রাজনৈতিক জীবন, পলিটিক্যাল লাইফ অফ আর্য। ঠিক আছে, তো বৈদিক যুগে কোনো বড় রাষ্ট্র বা সাম্রাজ্যের উদ্ভব কিন্তু হয়েছিল না। বৈদিক যুগে কোনো বড় রাষ্ট্র বা সাম্রাজ্য ছিল না কিন্তু। ঠিক আছে, সেখানে কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম। মনে রাখবে কয়েকটি পরিবার নিয়ে গঠিত হতো গ্রাম। ঠিক আছে, যেটা আমাদের এখনও হয়। অ্যান্ড কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হয় 20, অ্যান্ড 20-এর সমষ্টিকে বলা হয় জন। ঠিক আছে, অ্যান্ড মনে রাখবে গ্রামের প্রধানকে বলা হতো গ্রামিণী, অ্যান্ড 20-এর প্রধানকে বলা হতো কি? সেটা হচ্ছে বিশ্বপতি, অ্যান্ড জনের প্রধানকে বলা হতো গোপা। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে আরও আমাদের বৈদিক যুগ রিলেটেড কিছু বলে দিই, তো মনে রাখবে আমাদের উপনিষদ কিন্তু রয়েছে বৈদিক যুগে 108টি কিন্তু আমাদের উপনিষদ ছিল। ঠিক আছে, অ্যান্ড সত্যম্য জয়তে স্লোগানটি কিন্তু মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছিল। অ্যান্ড ঋগ্বেদ গ্রন্থের 4টি স্তর লক্ষিত হয়, সেগুলো হচ্ছে আমাদের ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক এবং উপনিষদ। ঠিক আছে, যার মধ্যে ঋগ্বেদ সংহিতা অংশটি হলো গ্রন্থের মূল অংশ। ঠিক আছে, তো আমাদের ঋগ্বেদের মূল অংশ হচ্ছিল আমাদের সংহিতা। ঠিক আছে, এই অংশে 10টি মণ্ডল ছিল এবং 1028টি কিন্তু সূক্ত ছিল, অ্যান্ড সব কোটি মিলিয়ে মোট কিন্তু মন্ত্রের সংখ্যা ছিল 10,552টি। তো মনে রাখবে ঋগ্বেদে কিন্তু মন্ত্র ছিল 10,552টি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই 10টি মণ্ডলের মধ্যে দ্বিতীয় থেকে নবম মণ্ডল পর্যন্ত অংশটি কিন্তু আমাদের প্রাচীনতম ছিল। ঠিক আছে, অ্যান্ড এই বেদে শুধুমাত্র হিমালয় পর্বত এবং তার একটি শৃঙ্গ মঞ্জুবন্তের কিন্তু উল্লেখ রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের নেক্সট প্রশ্ন রয়েছে, উপনিষদের মূল বিষয়বস্তু কী? উপনিষদের মূল বিষয়বস্তু কী? তো সেটা হচ্ছে দর্শন। দর্শন হচ্ছে উপনিষদের মূল বিষয়বস্তু। নেক্সট, পাকিস্তানের পত্রিকাটি কী নামে পরিচিত? পাকিস্তানের পত্রিকাটি কী নামে পরিচিত? ডন হচ্ছে পাকিস্তানের পত্রিকাটির নাম। অল হায়াত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়? অল হায়াত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়? বেইরুটে প্রকাশিত হয় অল হায়াত পত্রিকাটি। দেখো নেক্সট 20 নম্বর প্রশ্ন রয়েছে, জালালউদ্দিন মোহাম্মদ কী নামে পরিচিত? জালালউদ্দিন মোহাম্মদ কী নামে পরিচিত? তো মনে রাখবে বাবর। জালালউদ্দিন মোহাম্মদ বাবর নামে পরিচিত। ঠিক আছে, যিনি মুঘল সাম্রাজ্যের কিন্তু সূচনা করেন। ঠিক আছে, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের পর। ঠিক আছে, গুরুত্বপূর্ণ। দেখো সুলতান মাহমুদ কী নামে পরিচিত ছিলেন? সুলতান মাহমুদ কী নামে পরিচিত ছিলেন? মনে রাখবে সুলতান মাহমুদ বাতাসিকন নামে পরিচিত ছিলেন। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো গজনীর মাহমুদ একজন তুর্কি বিজয়ী ছিলেন, যিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। ঠিক আছে, এটা তিনি 1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার ভারত আক্রমণ করেছিলেন। বাট তার বৃহত্তম আক্রমণ ছিল আমাদের 1025 খ্রিস্টাব্দের কিন্তু গুজরাটের সোমনাথ মন্দির লুণ্ঠন। ঠিক আছে, অ্যান্ড তিনি 17 বার আক্রমণে বেশ কয়েকটি রাজবংশ তার কাছে পরাজিত হয়েছিল। মনে রাখবে, অ্যান্ড তার সমসাময়িক ছিলেন অল বিরুনি। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড দেখো প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম কি? প্রথম বাঙালি মহিলা পাইলটের নাম হচ্ছে দুর্বা বন্দ্যোপাধ্যায় বা দুর্বা ব্যানার্জি। নেক্সট 23 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলার প্রথম ঔপন্যাসিক কে ছিলেন? বাংলার প্রথম ঔপন্যাসিক কে ছিলেন? তিনি হচ্ছেন স্বর্ণকুমারী দেবী ছিলেন বাংলার প্রথম ঔপন্যাসিক। মনে রাখবে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো স্বর্ণকুমারী দেবী একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, গীতিকার,
সঙ্গীতকার এবং সমাজ সংস্কারক ছিলেন। তিনিই ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক। ঠিক আছে, তো প্রথম উল্লেখযোগ্য মহিলা সাহিত্যিক বা প্রথম ঔপন্যাসিক ছিলেন কিন্তু আমাদের স্বর্ণকুমারী দেবী। ঠিক আছে, অ্যান্ড 1876 সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দ্বীপ নির্মাণ প্রকাশিত হয়। তো স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস ছিল দ্বীপ নির্মাণ, যেটা 1876 সালে প্রকাশিত হয়। অ্যান্ড তার ছোট বোনের নাম ছিল তার ছোট বোনের নাম ছিল বর্ণকুমারী। ঠিক আছে, মনে রাখবে, তার ছোট বোনের নাম বর্ণকুমারী। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এনার কন্যা হচ্ছেন আমাদের সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, তো তোমরা অনেকেই জানো সরলা দেবী চৌধুরানীকে। তো সরলা দেবী চৌধুরানীর মা হচ্ছে আমাদের স্বর্ণকুমারী দেবী। ঠিক আছে, সরলা দেবী চৌধুরানী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেছিলেন। অ্যান্ড এনার পিতা স্বর্ণকুমারী দেবীর পিতা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি তত্ত্ববোধিনী সভা 1839 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে, মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? মাদার টেরেসা কত সালে ভারতরত্ন পুরস্কার পান? মনে রাখবে, মাদার টেরেসা 1980 সালে ভারতরত্ন পুরস্কার পান। ঠিক আছে, অ্যান্ড মাদার টেরেসা শান্তিতে কিন্তু নোবেল পুরস্কার পান, মনে রাখবে 1979 সালে। তিনি 1979 সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পান শান্তির জন্য। অ্যান্ড তার এক বছর পরেই 1980 সালে তিনি কিন্তু ভারতরত্ন পুরস্কার পান, মনে রাখবে। ঠিক আছে, নেক্সট 25 নম্বর প্রশ্ন হয়েছে, নুনমাটি তৈল শোধনাগার কোন রাজ্যে আছে? নুনমাটি তৈল শোধনাগার কোথায় রয়েছে? তো মনে রাখবে, আসামে রয়েছে নুনমাটি তৈল শোধনাগার। ঠিক আছে, অ্যান্ড দিঘিময় তৈল শোধনাগারও কিন্তু আমাদের আসামে কিন্তু রয়েছে। দেখো, দুধসাগর জলপ্রপাত নিচের কোন নদীর উপর গঠিত? দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর গঠিত? ইম্পর্টেন্ট প্রশ্ন। মনে রাখবে, দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপর অবস্থিত। ঠিক আছে, যেটা গোয়াতে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত অ্যান্ড মান্ডবী নদীর উপর অবস্থিত। দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কী লেখা ছিল? স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটে কী লেখা ছিল? স্বাধীন ভারতে প্রকাশিত প্রথম ডাকটিকিটই কিন্তু আজাদ হিন্দ লেখা ছিল, মনে রাখবে। নেক্সট 28 নম্বর প্রশ্ন, লেড সঞ্চয়ক ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? লেড সঞ্চয়ক ব্যাটারিতে কোন অ্যাসিড থাকে? লেড সঞ্চয়ক ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, দেখো লেড অ্যাসিড ব্যাটারির প্লেট তৈরিতে মনে রাখবে সীসা ও লেড অক্সাইড ব্যবহৃত হয়। লেড অ্যাসিড ব্যাটারির প্লেট তৈরিতে সীসা ও লেড অক্সাইড ব্যবহৃত হয় এবং এর সাথে 35% সালফিউরিক অ্যাসিড এবং 65% জল মেশানো থাকে। ঠিক আছে, অ্যান্ড দেখো, সালফিউরিক অ্যাসিড একটি রাসায়নিক যৌগ, যা একটি শক্তিশালী খনিজ অ্যাসিড বা অম্ল। কাঠামোগতভাবে এই রাসায়নিক যৌগটির নাম হাইড্রোজেন সালফেট, মনে রাখবে। অ্যান্ড এটির সংকেত হচ্ছে H2SO4। তো আমাদের সালফিউরিক অ্যাসিড এর সংকেত হচ্ছে H2SO4, বা একে আমরা হাইড্রোজেন সালফেট বলে জানি। ঠিক আছে, অ্যান্ড সালফিউরিক অ্যাসিড জলে কিন্তু দ্রবণীয়। অ্যান্ড সালফিউরিক অ্যাসিড পূর্বে কিন্তু অয়েল অফ ভিট্রিয়ল নামে অভিহিত ছিল। তো মনে রাখবে, অয়েল অফ ভিট্রিয়ল কার অপর নাম? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল। ঠিক আছে, অ্যান্ড এর অন্যান্য নাম হচ্ছে গন্ধক্লাম এবং গন্ধক দ্রাবক। তো গন্ধক দ্রাবক হচ্ছে আমাদের এই অয়েল অফ ভিট্রিয়ল এর অপর নাম। ঠিক আছে, অ্যান্ড তোমার মনে রাখবে যে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে ওলিয়াম বলা হয়। ঠিক আছে, বা ধোঁয়াযুক্ত সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে কিন্তু ওলিয়াম বলা হয়, যার সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, তো ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের সংকেত কী? সেটা হচ্ছে H2S2O7, মনে রাখবে। দেখো, আমাদের 29 নম্বর প্রশ্ন হয়েছে, কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে জানা গেছে? কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলে জানা গেছে? তো মনে রাখবে, বুদ্ধদেবের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে। দেখো নেক্সট লাস্ট প্রশ্ন, আমাদের শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি ধর্ম বিভক্ত। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত? তো মনে রাখবে, শ্বেতাম্বর ও মানে দুটি শাখায় কিন্তু আমাদের জৈন ধর্ম বিভক্ত। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিয়ে, দেখো জৈন ধর্ম দুটি সম্প্রদায় বিভক্ত, সেটা ছিল দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাহু জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন। তো আমাদের ভদ্রবাহু তিনি জৈন ধর্মের দিগম্বর সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং স্থূলভদ্র ছিলেন শ্বেতাম্বরের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, অ্যান্ড বিভাজনটি মূলত মগধের দুর্ভিক্ষের কারণে ঘটেছিল, যা ভদ্রবাহুর নেতৃত্বে একটি দলকে দক্ষিণ ভারতে চলে যেতে বাধ্য করেছিল। ঠিক আছে, অ্যান্ড সংস্কৃত শব্দ দিগম্বরের অর্থ হল আকাশ পরিহিত। এদের ঐতিহ্যবাহী সন্ন্যাসীর প্রথাকে বোঝায় যে তারা কোনো পোশাক পরিধান করতেন না। ঠিক আছে, মনে রাখবে, দিগম্বর এরা কোনো পোশাক পরিধান করতেন না, অ্যান্ড শ্বেতাম্বরগণ কিন্তু সাদা কাপড় পরিধান করতেন। ঠিক আছে, তো আজকে কিন্তু এই প্রশ্নগুলোই ছিল। তোমরা ক্লাসটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, অ্যান্ড কিছু প্রবলেম থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমরা কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে ভাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই বাই।